ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আলোচনা করব পর্যায় সারণী নিয়ে, পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিলে সবারই ভয় থাকে যে কীরকম কোশ্চেন পড়বে, কীভাবে পড়বে। তো আজকের ভিডিওর পর আশা করছি আর কোনো ডাউট থাকবে না। তো ভিডিওটা শুরু করার আগে বলবো, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং বন্ধুদের কাছে অনেক 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 শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। IUPAC কর্তৃক 118টি রাসায়নিক উপাদানের শনাক্ত করে আনুষ্ঠানিকভাবে নাম করা হয়েছে মৌল। 118টা মৌল আছে। এই IUPACর পুরো নাম এখানে লিখে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এবার পর্যায় সারণী আমরা বলি, কিন্তু পর্যায় সারণী আসলে কী সেটা আমাকে আগে জানতে হবে, নাহলে তো পড়ে লাভ নাই। আগে পর্যায় সারণী জিনিসটা, হয়তো পরীক্ষায় এটা আসবে না যে পর্যায় সারণী কী, এটা হয়তো সংজ্ঞা লিখতে দেবে না, তবু জেনে নিতে হবে আমাদেরকে। কিনা পর্যায় সারণী মূলত একটি সারণী যেখানে মৌলগুলিকে পারমাণবিক সংখ্যা, কিছু জায়গায় পারমাণবিক ক্রমাঙ্কও দেওয়া আছে। তো পারমাণবিক সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তো ভিত্তিতে সাজানো হয়। একই রাসায়নিক বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলি একই উলম্বের অধীনে আসে এবং এই উলম্ব স্তম্ভগুলিকে গ্রুপ এবং অনুভূমিক সংখ্যাগুলিকে পিরিয়ড বলা হয়। তো পিরিয়ড মানে পর্যায়। নেক্সট, এবার কতগুলো সূত্রের পর তবে আমাদের পর্যায় সারণী এসছে, সেগুলো আমরা ডেকে নেব। ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র, কোশ্চেন দেয় যে ত্রয়ী সূত্রের প্রবক্তা কে, তাহলে ডোবেনিয়ার, ঠিক আছে। কিনা যে তিনটি মৌল ত্রয়ী নিয়ে গঠিত, কিছু গোষ্ঠী রয়েছে যাদের রাসায়নিক ও ভৌত ধর্ম বৈশিষ্ট্য একই রকম। প্রত্যেকটা মৌলের পারমাণবিক ওজন ছিল অন্য দুটো মৌলের পারমাণবিক ওজনের যোগফলের অর্ধেক। মানে শেষ দুটো যে মৌলেজ দেখিয়ে দিয়েছি, যে লিথিয়াম, সোডিয়াম, আর যদি সোডিয়াম Na আর পটাশিয়াম যদি করি, তো এটা কী হবে না, এই দুটোর যে এর পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ কী হবে না, এই দুটোর যোগফলের অর্ধেক হবে। তাহলে লিথিয়ামে ধরি 7 নয়, কিন্তু ধরে নিচ্ছি 7 ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর এর হচ্ছে কত, পটাশিয়ামের হচ্ছে, এটা পটাশিয়ামের হচ্ছে কত, 39। দিয়ে এটাকে কী রয়েছে, অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ করে দিলে হবে 23। দেখবে সোডিয়ামের হচ্ছে 23। তো এরকম কতগুলো ত্রয়ী সূত্রের কতগুলো মৌল আছে সেগুলো আমি লিখে দিচ্ছি এখানে, কি কি হতে পারে। আমি শুধু সংকেত দ্বারা লিখব, সেগুলো একটু নোট করে নেবেন। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বলে দিচ্ছি আমি, ক্যালসিয়াম ছোটো করে লিখে দিচ্ছি, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম আমি বলে দিচ্ছি, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর আছে সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। তো এই এতগুলো মধ্যে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র পাওয়া যায়। তাহলে এটা দেখিয়ে দিলাম যে লিথিয়ামটা কীভাবে আসছে, গুরুত্বটা সেটা আমি প্রমাণ করে দিলাম। নেক্সট, এবার এই যে এখানে একটা ছকও দিয়ে দিয়েছি, তার সাথে আমি পিডিএফে অ্যাড করে দেবো, পিডিএফের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। নেক্সট, এবার নিউল্যান্ডের অষ্টক সূত্র, কিছু অষ্টক সূত্র আছে। কি অষ্টক সূত্রটার মূল বিষয়বস্তু হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে প্রতিটি অষ্টম মৌলের প্রথম মৌলের ধর্মের, মানে প্রথম মৌলে যে পরমাণুর যে ধর্ম, সেটা সে অষ্টম মৌলে পুনরাবৃত্তি ঘটবে। আরেকবার বলছি, যে কিনা একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলের প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটবে সেই অষ্টম মৌলে। দেখিয়ে দিয়েছে পারমাণবিক সাজানো হয়ে যেতে পারে। তিনি আরও বলেন যে এই বিন্যাসটি প্রতি অষ্টম মৌলেও একই সারির প্রথম মৌলের অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে। শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত এখানে প্রযোজ্য ছিল, ক্যালসিয়াম মনে রাখতে হবে যে ক্যালসিয়াম পর্যন্তই নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রযোজ্য ছিল বা প্রযোজ্য ছিল। এবার মেন্ডেলিভের পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণী আগে বলে রাখি, মেন্ডেলিভ শুধুমাত্র 63টা মৌলকে সাজাতে পেরেছিল। 63টা প্রশ্ন পড়ে, যে এখানে লেখা নেই যে 63টা মৌলকে মেন্ডেলিভ সাজাতে পেরেছিল। এবার কি দেখে নি কী বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে বলছে যে তিনি একটা সূত্র, একই মৌলের বিশিষ্ট হলো তাদের পারমাণবিক ভরের পর্যায় ক্রিয়া, অর্থাৎ তিনি পারমাণবিক ওজনের ক্রম অনুসারে তিনি সাজিয়েছিলেন, ঠিক আছে, পারমাণবিক ওজনের ক্রম অনুসারে তিনি সাজিয়েছিলেন। এখানে মেন্ডেলিভের পর্যায় সারণী নিয়ে এসেছি, এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী। তো এটা একটা যে কোনো ইনস্টিটিউটের থেকে নেওয়া হয়েছে, তো আমি সেখানে তাদেরকে ট্যাগ করে দেবো। নেক্সট,
এখানে বলেই দিলাম যে অনুভূমিক সারিগুলোকে বলছে পর্যায় এবং উলম্বগুলোকে বলছে শ্রেণী। তো মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ত্রুটি আছে, সীমাবদ্ধতা কিনা পরমাণুর গঠন সম্পর্কে সম্পর্ক প্রদান করেনি, মানে ধারণা দেয়নি। মেন্ডেলিভ একটি গ্রুপে উপাদানগুলিকে সাজানোর জন্য পারমাণবিক ওজনের বেশ কয়েকবার বিপরীত করা হয়েছিল। ঠিক আছে, এটা পড়ে নেবেন একবার। মেন্ডেলিভ তার ফাঁকা জায়গাগুলো রেখেছিলেন নতুন কিছু আবিষ্কারের জন্য, যেগুলো আমরা পরে দেখবো, একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, এগুলো আমরা পরে দেখব। এটা পর্যায় সারণীটা। মেন্ডেলিভের পাশাপাশি আধুনিক পর্যায় সারণীতে উলম্ব শ্রেণীগুলিকে বলা হয় গ্রুপ, মানে শ্রেণী, এবং আধুনিক পর্যায়ে 8টা গ্রুপ এবং 7টা পর্যায় রয়েছে। হেনরি মোসলি আধুনিক যে পর্যায় সারণী আমরা দেখি সেটাকে লিখেছিল হেনরি মোসলি। তার সূত্রটা কি? মৌলগুলির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য হলো তাদের পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমিক কাজ। কি না, মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য হলো তাদের পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমিক কাজ, বা কি না, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। নেক্সট, এইখানে একটা দিয়ে দেওয়া হয়েছে আধুনিক পর্যায় সারণী। এবার মৌলের পারমাণবিক সংখ্যা, জেড বলেছিলাম পরমাণুর গঠন চ্যাপ্টারে, উপস্থিত প্রোটন সংখ্যা। যোজ্যতা কি? যোজ্যতা জিনিসটা কি না, পরমাণুর একটা পরমাণু যে থাকবে সেই পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হবে যোজ্যতা। ঠিক আছে, এবার যোজ্যতা 1 থেকে 4 পর্যন্ত বৃদ্ধি পায় এবং তারপরে 0 কমে যায়। ঠিক আছে, 1 থেকে 4 এবার 1 থেকে 4, এবার 5, 6 যখন হবে না, 5 থেকে 8 যখনই হবে না, তখন কি যোজ্যতার নিয়ম করা কী হবে? 8 থেকে বাদ দিতে হবে, 8 থেকে বাদ দিতে হবে, বাদ যেটা থাকবে শেষ কক্ষপথে, যে যদি 6টা থাকে। যেমন আমি যদি বলি অক্সিজেনে কত জানি আমরা? 8। অক্সিজেন আমরা কত জানি? 8। তো অক্সিজেন যদি 8 হয় তাহলে 2, জানি কে 2, তাহলে 6, তাহলে এটা কী হবে? 8 থেকে বাদ যাবে 2, তাহলে এটা হবে 2। অক্সিজেনের যোজ্যতা 2। নেক্সট, এখানে দিয়েও দিয়েছে যে 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল, 63টা মৌল। নেক্সট, আধুনিক পর্যায় সারণী এখানে আরেকবার রিপিট হয়ে গেছে। এটা এই যে আধুনিক পর্যায় সারণী 7টা পর্যায় আছে, ভ্যালেন্স ইলেকট্রন থাকে 57 থেকে। হ্যাঁ, এবার পর্যায় সারণী কিছু যে ব্যাপার আছে যেগুলো বুঝতে হবে কিনা, 57 থেকে 71 পর্যন্ত 15টা মৌলকে ল্যান্থানাইট সারির মৌল বলা হয়। 57 থেকে 71, একবার পর্যায় সারণীতে চলে যাব। পর্যায় সারণীতে একবার চলে যাব। এই যে 57 থেকে 71 ল্যান্থানাইড কী বলা হচ্ছে? ল্যান্থানাইড। এটা হবে অক্টিনাইট। কী হবে? অক্টিনাইট কত? 89 থেকে 103, এটা হবে অক্টিনাইট। দিয়েও দিয়েছে 89, যেগুলো অ্যাক্টিনাইট বা অক্টিনাইট মৌল বলা হয়। ল্যান্থানাইট সারি মৌল এবং অক্টিনাইট সারি মৌল হিসেবে আলাদা রাখা হয়েছে, নিচে রাখা হয়েছে পর্যায় সারণীর নিচে। পর্যায় সারণীর বর্ণনা, প্রথম পর্যায়ে 2টো মৌল আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। তৃতীয় পর্যায়ে প্রতিটিতে 8টা করে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কোনো মৌল থেকে শুরু করে পরবর্তী নবম মৌলে পর্যায় যেটা বললাম। আধুনিক পর্যায়ে চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা 18টা থেকে 18টা পটাশিয়াম থেকে ক্রিপ্টন, এবং 19তম মৌল ধর্মের পুনরাবৃত্তি দেখা, মানে 18 থেকে আবার 19-এ কী বলবো যে ধর্মের পুনরাবৃত্তি দেখা যাবে। তো ওইখানটার নাম বুঝিয়ে দিচ্ছে একবার, যে অষ্টক সূত্র আমরা দেখলাম যে 20 পর্যন্ত সেটা থাকবে। নেক্সট, পঞ্চম পর্যায়ে মূল্য সংখ্যা হচ্ছে 18টা, কোথা থেকে কোথা? রুবিডিয়াম থেকে জেনন। আধুনিক পর্যায় সারণী পঞ্চম যুগ্ম এবং অযুগ্ম 2 সিরিজে বিভক্ত। আধুনিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণী 32টা। পর্যায় সারণীর এই পর্যায়ে 10টা সন্ধিগত মৌল আছে। 10টা সন্ধিগত মৌল কী আমরা জানবো পরে। তো আরেকবার বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, তাহলে পর্যায় সারণীর শর্ট ট্রিক্স নিয়ে আসবো মৌলগুলো মনে রাখার। এবং সপ্তম পর্যায়ে কী বলেছে? সপ্তম পর্যায়ে আছে ফ্রান্সিয়াম, অ্যাক্টিনিয়াম প্রভৃতি, এগুলোকে ইউরেনিয়াম মৌল, এগুলো হচ্ছে মানে রেডিও অ্যাক্টিভ মৌল, তেজস্ক্রিয় মৌল। এবার আমরা চলে আসবো যে কোন মৌলটাকে কী বলে, মানে কোন শ্রেণীটার মৌলটাকে কী বলে? ক্ষার ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই ধাতুগুলোকে বলেছে ফ্রান্সিয়াম, এগুলোকে বলছে ক্ষার ধাতু। এগুলো মেন্ডেলিভের পর্যায় সারণীতে 1A, আর এতে আছে আধুনিক পর্যায় সারণীতে আছে 1। এটা হচ্ছে আধুনিক। আর এটাতে আছে মেন্ডেলিভ। তো দেখে নিই একবার। এটা হচ্ছে
ক্ষার ধাতু, ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু। নেক্সট ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 2 নম্বর শ্রেণীটাকে বলবো, দুই আধুনিকের 2 নম্বর শ্রেণীকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তো এটা হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো এটা পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীতে এবং মেন্ডেলিপের 2A-তে, মেন্ডেলিপের 2A-তে অবস্থান করছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার যদি এটা এগুলো হবে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন, এগুলো মাটিতে পাওয়া যায়, এগুলো মাটিতে পাওয়া যায়, সেই জন্য এর নাম হচ্ছে, বেশিরভাগ জিনিসগুলো কি না মাটিতে পাওয়া যায়। এই যে ম্যাগনেসিয়াম মাটিতে পাওয়া যায় না, মাটিতে পাওয়া যায় বলে এটার নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে বলতে ভুলে গেলাম যে 1 নম্বর শ্রেণীর এগুলো হচ্ছে কিনা ধনাত্মক, ঠিক আছে, এগুলো হচ্ছে ধনাত্মক। তার মধ্যে সব থেকে তড়িৎ ধনাত্মক হচ্ছে সিজিয়াম, সিজিয়াম হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক। নেক্সট হ্যালোজেন মৌল। এবার হ্যালোজেন মৌলগুলো কি না, এগুলো সামুদ্রিক লবণ উৎপাদক, এগুলো সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন, হ্যালোজেন কোথায়, 17 নম্বর শ্রেণীতে আধুনিকে, কিন্তু 7 বিতে, সরি এটা 7 হবে, এটা 6 হয়ে গেছে, এটা 7 হবে হ্যালোজেন, হ্যাঁ এটা 7 হবে, এটা 7 হবে, 7B, ঠিক আছে। তো কি না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টিন, এই 5টা মৌলকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। এগুলো কি সামুদ্রিক লবণ উৎপন্ন করে, ঠিক আছে। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কি না ফ্লোরিন, সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল, সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল। তো পর্যায় সারণীতে একবার দেখে নিই, দুটি একবার দেখে নিই। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, একদম এতটা, এইটা হচ্ছে সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল। নেক্সট নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস, এটা 18 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণী, আর মেন্ডেলিপেতে 0 নম্বর শ্রেণী, ঠিক আছে। এগুলো নিষ্ক্রিয়, সাধারণভাবে নিষ্ক্রিয়। এবার হচ্ছে সন্ধিগত মৌল, যেটা বললাম, সন্ধিগত মৌল জিনিসটা কি না, যেসব মৌলের পরমাণু স্থিতি অবস্থা বা যে কোনো স্থায়ী জারণ অবস্থায় সর্বস্থ কক্ষপাতে আগের কক্ষের ইলেকট্রন পূর্ণ না করি তার সামনে পরবর্তী ইয়েতে চলে আসবে, সেটাকে আমরা বলবো সন্ধিগত মৌল। তো চতুর্থ পর্যায়ে এগুলো অবস্থান করছে, দেখে নিচ্ছি চতুর্থ পর্যায়ে, দেখা যাক চতুর্থ পর্যায়ে, 1 2 3 4, এখান থেকে একদম জিঙ্ক, জিঙ্ক। পঞ্চম পর্যায়ে তাই, এই যে পঞ্চম পর্যায়ে তাই, এই যে একদম ক্যাডমিনিয়াম পর্যন্ত এইভাবে আছে। তাই 3 থেকে 12 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো কি না যে সন্ধিগত মৌল। নেক্সট ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল কি না, ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে যে নেপচুনিয়াম, লরেন্সিয়াম, এগুলোকে বলা হচ্ছে এখান থেকে, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এগুলো হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। এগুলো পর্যায় সারণী দেখে দেখে পড়লে আরও খুব ভালো হবে, ঠিক আছে। তো সামনে একটা পর্যায় সারণী খুলে রেখে দেবেন এবং তারপরে এটাকে ভালোভাবে পড়বেন, দেখুন পুরো পরিষ্কার হয়ে যাবে। লিখে দিয়েছি যে 1 নম্বর মৌলকে ক্ষার ধাতু বলা হয়, 2 নম্বর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 3 নম্বরটাকে বলা হয় মুদ্রা ধাতু, 4 নম্বর 15 নিক্টোজেন। হ্যাঁ, নিক্টোজেন মৌল, এটা বলা হয়নি। নিক্টোজেন মৌল হচ্ছে, এই নিক্টোজেন কথার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী মৌল, এগুলো হচ্ছে শ্বাসরোধকারী, নিক্টোজেন শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী। 15 নম্বর শ্রেণী, 15 নম্বর মেন্ডেলিপের হচ্ছে কি 5B, মেন্ডেলিপের হচ্ছে 5B। 16 নম্বর হচ্ছে চ্যালকোজেন মৌল, 17 নম্বর হচ্ছে হ্যালোজেন মৌল, 18 নম্বর নোবেল গ্যাস বললাম। এছাড়া আর একটা কথা বলে কি, কপার, সিলভার, গোল্ড, এগুলোকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড, এগুলোকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। নেক্সট এই কতগুলো ব্লকে ভাগ করা আছে, SPDF, হাইড্রোজেন আর হিলিয়াম। আর যে 2 নম্বর পর্যায়ে যেগুলো আছে সেগুলো কি হচ্ছে না, সেগুলো হচ্ছে S ব্লকের অন্তর্গত। তাহলে S ব্লকে হচ্ছে 1 আর 2, 13 থেকে 18,
সরি আমার একটু বলা ভুল হয়েছে, এটা আমার খুবই ভুল হয়েছে যে 1 আর 2 নম্বর শ্রেণী, পর্যায় নয়, এটা শ্রেণী হবে, শ্রেণীগতভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো শ্রেণী, পর্যায় নয় শ্রেণী। পি ব্লকে 13 থেকে 18, 13 থেকে 18। ডি ব্লক 3 থেকে 12, 3 থেকে 12। আর এফ আছে নিচের সিরিজটা, মানে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড। নেক্সট, ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌলের অবস্থান দেখিয়েছি। এখানে ক্ষার ধাতু কতগুলো উদাহরণ দিয়েছে, মৃত্তিকা ক্ষার, মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু বলে দিয়েছে। অপধাতু এগুলো একবার দেখে নেবেন। অভিজাত ধাতু মানে সোনা, রূপা, প্ল্যাটিনাম এগুলো সবাই কেনে বা দাম বেশি, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে অভিজাত ধাতু। তরল ধাতু হচ্ছে মার্কারি, গ্যালিয়াম, ফ্রান্সিয়াম, সিজিয়াম। নেক্সট, ভারী ধাতু সিসাম, মার্কারি, ক্যাডমিনিয়াম, এগুলো মানে ওয়ান লাইনার দিয়ে দিয়েছি, এগুলো ওয়ান লাইনার। ক্ষার ধাতু আর একবার দিয়ে দিয়েছি আমি পিডিএফটায়। ক্ষারীয় ধাতুগুলি রূপালী রঙের, সিজিয়ামের একটি সোনালী আভা আছে নরম ঘনত্বের জন্য। ক্ষারীয় ধাতুগুলো হ্যালোজেনের সাথে সহজে বিক্রিয়া করে আয়নিক লবণ তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড। ক্ষার ধাতু প্লাস জল, ক্ষার ধাতুর হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে দিয়েছে। বোরন গ্রুপ, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোরিয়াম প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে। নাইট্রোজেন গ্রুপ মানে নিক্টোজেন যেটাকে বলছি আমরা, তো এই যে কোনো বৈশিষ্ট্য বলে দিয়েছে। চ্যালকোজেন গ্রুপটাও বলে দিয়েছে, একটু রিডিং পড়ে নেবেন। এই যে এখানে ওয়ান লাইনে দিয়েছি, ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়াশীল এবং গ্রুপের নিচে যাওয়ার সাথে সাথে সক্রিয়তা হ্রাস পায়। নেক্সট, এবার মেন বিষয় টপিকে আসি। ভ্যালেন্সি বলে দিয়েছি, যোজ্যতা কী। নেক্সট টপিক আসে, এগুলো একটু রিডিং করে নেবেন, নেক্সট টপিকে না এলে বোঝা যাবে না। এই যে ওয়ান লাইনার দিয়ে দিয়েছি, ওয়ান লাইনার কতগুলো ওয়ান লাইনার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আসি পর্যায়বৃত্ত ধর্ম। আমি আগে কি বলেছি যে পর্যায়বৃত্ত ধর্ম, আর এগুলো কতগুলো ধর্ম আছে যেগুলো আমাকে জানতে হবে। তো কীভাবে জানবো না, আমি আগে বলেছি যে এইটা হচ্ছে পর্যায়, এইটা হচ্ছে পর্যায়, আর এইটা হচ্ছে শ্রেণী। তো পর্যায়গতভাবে কোনো পারমাণবিক ব্যাসার্ধের আকার, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কিনা পর্যায়গতভাবে বাড়লে, পর্যায়গতভাবে মানে বাম থেকে ডানে গেলে যদি আমি এই দিকে যাই কী হবে, কী হবে, হ্রাস পাবে, মাইনাস হবে। আর যদি আমি এখান থেকে এই দিকে আসি তো এটা কী হবে, বৃদ্ধি পাবে। যদি আমি বলি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, যদি এগুলো আমি বলি তাহলে এগুলোর পর্যায়গত আকার কী হবে না, নিচের দিকে বৃদ্ধি পাবে, বৃদ্ধি মানে স্ট্রনসিয়ামটা সব থেকে বড়ো হবে, তারপর ক্যালসিয়াম হবে, তারপর ম্যাগনেসিয়াম হবে, তারপর বেরিলিয়াম হবে। কিন্তু যদি আমি বলি পটাশিয়াম, ক্যালসিয়াম আর একটা হচ্ছে স্ক্যান্ডেনিয়াম, যদি আমি বলি তো এটা যদি সাজাতে বলে কী হবে, তো আমি একবার দেখে নিই স্ক্যান্ডেনিয়াম আছে কি না। দেখে নিই, হ্যাঁ স্ক্যান্ডেনিয়াম। তো যদি বলা হয় তাহলে এটা কী হবে, আমি কি বলেছি পর্যায়গতভাবে গেলে হ্রাস পাবে, তাহলে স্ক্যান্ডেনিয়ামটা সব থেকে শেষে যাবে, পটাশিয়ামটা আগে হবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডেনিয়াম, এইভাবে চলবে। আচ্ছা, ধাতব ধর্ম, বাম থেকে ডানে গেলে সেই হ্রাস পাবে, যদি এই দিক থেকে আমি এই দিকেও যাই সেটা হ্রাস পাবে, এই দিক থেকে এরকম আসলে বৃদ্ধি পাবে। অধাতব ধর্ম উল্টোটা, অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, কিন্তু উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি এটা মনে রাখতে হবে যে আয়নীকরণ শক্তিটা কী হবে। যদি বলা হয় আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এদের আয়নীকরণ শক্তি কী হবে, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে ফ্লোরিন। আমি কি বলেছি যে উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কী হবে, হ্রাস পাবে। তাহলে ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নেক্সট, এই যে ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা আর একবার দিয়ে দিয়েছি এটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে আরও শেয়ার করবেন যাতে স্টাডি আড্ডা সবার কাছে কাছে পৌঁছে যান। এবং যদি কমেন্ট করেন যে ট্রিক্স লাগবে তো ট্রিক্স অবশ্যই দেবো, এবং যদি PYQ ক্লাস করাতে বলেন অবশ্যই ক্লাস করাবো। তো আশা করছি আজকের পর থেকে পর্যায় সারণী আর ডাউট থাকবে না। যদি থাকে তো কমেন্ট করে জানাবেন কোন টপিকটা, এবং আমি ইমেল আইডি দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ।